শুরুতেই একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের ভূতাফান। যেভাবে লিখছেন ঠিক সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মাসুদ। আমার বাসা ভোলা, কিন্তু পড়াশোনার কারণে বরিশাল থাকি। এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে এবছরের ফেব্রুয়ারি মাসের 25 তারিখের দিকে। হঠাৎ একটা জরুরি কাজের কারণে আমার বাসায় যাওয়ার প্রয়োজন হয়। আগেই বলেছি, আমার বাসা ভোলার তজুমুদ্দিনের শেষ প্রান্তে। বরিশাল থেকে তজুমুদ্দিন যেতে প্রায় 5 ঘন্টা লাগে। ওই দিন বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যা 7:30টায় পৌঁছে যাই। আর বরিশাল থেকে ভোলার লাস্ট লঞ্চ 5:30-এ। তাই যথারীতি গাড়িতে যাব বলে ভাবলাম। বরিশাল থেকে ভোলা যেতে ভেঙে যেতে হয়, যারা গেছেন তারা জানেন। যাই হোক, লাস্ট গাড়ি ছিল 7:20-এ, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি 7:30-এ। আমি ভাবলাম অটোরিকশা অথবা মোটর সাইকেলে যাব। বাসে যেতে হলে লাহারহাট যেতে হয় এবং লাহারহাট থেকে ফেরিতে 2:30 মানে 2.5 ঘন্টার মতো সময় লাগে এবং লাহারহাটের বাস বরিশালের কীর্তনখোলা নদীর ওপার থেকে ছাড়ে। ঘটনা এইখান থেকে শুরু। নদী পার হতে আমি নৌকায় উঠলাম। নদী পার হতে 3 টাকা ভাড়া লাগে। যথারীতি পকেট থেকে 5 টাকা ভাড়া দিলাম, কিন্তু নৌকার মাঝি বলল, বাবা তোমার ভাড়া লাগবে না। আমি অবাক হয়ে বললাম যে আমার কাছ থেকে কেন নিবেন না, সবার কাছ থেকে তো নিচ্ছেন। মাঝি গম্ভীর মুখে বললেন, একদিন তুমি আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করেছিলে, এখন সেটার শোধ দিচ্ছি। আমি অনেক জোরাজুরি করতেও সে নিল না। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলাম। যাই হোক, নৌকা নদীর ওপারে চলে আসলো। আমি নৌকার পেছনে ছিলাম, তাই নৌকার সবার শেষে নেমেছিলাম। যেই নামতে যাব তখনই মাঝি ডাক দিল, মাসুদ বাবা সাবধানে যেও, সবসময় আল্লাহকে স্মরণ করো, বাবা সাবধানে যেও, সাবধান। জাস্ট এইটুকুই বলল। এখানে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, মাঝি আমার নাম কিভাবে জানলো। যাই হোক, আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম। ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র 0.5 মিনিট। আমি বাস স্ট্যান্ড গেলাম তখন ঘড়িতে সময় 8টা। যে দেখলাম বাস আছে, ছাড়বে 8:30-এ। আমি আগেই বলেছি যে এই রুটে লঞ্চ 7:20-এ। যাই হোক, আমি ভাবলাম মনে হয় টাইম চেঞ্জ হয়ে গেছে। যথারীতি গাড়িতে উঠলাম। বাসে যাত্রী ছিল 15 জনের মতো। রাতের গাড়ি নেই, তাই যাত্রী কম। সামনের দিকে ড্রাইভারের সিটের ঠিক পেছনেই বসলাম। সিটে বসার পর আমার মনে হলো আমি নৌকায় ছোট একটা ব্যাগ ফেলে এসেছি, যেটাতে আম্মুর অনেক মূল্যবান ঔষধ ছিল। আমি ঘড়িতে দেখলাম সময় 8:05। গাড়ি ছাড়তে আরো 25 মিনিট। আমি দেরি না করে নৌকা ঘাটে চলে গেলাম ব্যাগের সন্ধানে। অনেক খোঁজাখুঁজির পরেও সেই মাঝিকে পেলাম না। ঘড়ির দিকে তাকালাম 8:28। তাই ব্যাগের আশা ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম। আমি আগেই গাড়িতে গিয়ে দেখলাম সেখানে ব্যাগ সিটের উপর রাখা। এটা কিভাবে সম্ভব? যে ব্যাগ 30 মিনিট আগে নৌকায় ফেলে আসলাম, সেই ব্যাগ কিভাবে বাসের সিটে আসলো? আমি এখনো এর আগা গোড়া কিছুই উদ্ধার করতে পারিনি। যাই হোক, গাড়ি সিটে বসে এইসব নিয়ে ভাবতে লাগলাম। বাস ছাড়লো 8:40-এ। সবকিছু ঠিকঠাক। গাড়ি স্বাভাবিকভাবে চলছিল। বরিশাল থেকে লাহারহাট যেতে 50 মিনিট লাগে। 10 মিনিট পর কন্ডাক্টর তারা ভাড়া কালেক্ট করা শুরু করলো এবং বাসের সামনে থেকে ভাড়া কালেক্ট করার সময় তারা সব শুরু করে এবং ওই দিন সবার সামনে সিটে বসা সত্ত্বেও আমার ঠিক পেছনের সিট থেকে ভাড়া কালেক্ট করা শুরু করলো। আমি ভাবলাম কন্ডাক্টরের ভুল। সব ভাড়া কালেকশনের পর কন্ডাক্টর ড্রাইভারের পাশে বসে তার সাথে কথা বলা শুরু করলো। আমি ডাকলাম, মামা ভাড়া নেন বলে 100 টাকার নোট দিলাম। কন্ডাক্টর বলল, মামা ভাড়া লাগবে না। আমি বললাম, কেন? কন্ডাক্টর মাঝের মতো একই উত্তর দিল, তুমি আমাকে একদিন টাকা দিয়ে হেল্প করেছিলে, এখন শোধ দিচ্ছি, তোমার থেকে আমি ভাড়া নিতে পারবো না। আমি এবার একটু ভয় পেলাম, তাই কথা না বাড়িয়ে চুপচাপ বসে ভাবছি কি হচ্ছে এইসব। আমার সাথে লাহার ঘাট থেকে পৌঁছাতে 9:30 বাজলো। ফেরি ছাড়বে 10টায়। ফেরি এখনো ঘাটে আসেনি। ঘাটে আসা মাত্র চায়ের দোকান খোলা এবং ঘাটে একটা মাত্র চায়ের দোকান। আমি ভাবলাম হাতে অনেক সময় আছে, চা খেয়ে নিই। যথারীতি চায়ের দোকানে গেলাম। দোকানদার অনেক বয়স্ক মানুষ, পাঞ্জাবি পরা, মুখে সাদা লম্বা দাড়ি। আমি কাছে যেতেই বললো, বাবা চা খাইবা? পথে কোনো সমস্যা হয় নাই তো? আমি কিছু বিস্মিত হয়ে বললাম, কোনো সমস্যা হয়নি, চা দেন। তিনি আমাকে নর্মাল কাচের গ্লাসে চা দিলেন। আমরা জানি দোকানের চা সাধারণত কাপে দেয়া হয় আর চায়ের কালারটা অস্বাভাবিক। যাই হোক, আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে গিয়ে বাসায় ফোন দিয়ে জানালাম সব। বাসা থেকে দোয়া দুরুদ পড়তে বললো। চায়ের দোকানদার গ্লাসের কথা বলতে বললো চাটা খেতে না খেতে ফেলে দিতে। ফোনটা রেখে আম্মার কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানের কাছে গেলাম। দোকানের কাছে গিয়ে যা দেখলাম, আমার সেন্সলেস হবার মতো অবস্থা। গিয়ে দেখি ওইখানে কোনো চায়ের দোকানই নেই, সবকিছু উধাও। চায়ের দোকান বলতে কিছুই নেই, শুধু ফাঁকা জায়গা। দোকানের পাশে একটা গাছ ছিল, ওইটা ঠিকই আছে। আমি হাতের দিকে তাকিয়ে গ্লাসটা হাতেই ধরা এবং
গ্লাসটা এখনো আছে, যেটার ছবি আমি পাঠিয়েছি। অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি, কি করব কিছু বুঝতে পারছি না। এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দ শুনলাম, আমার প্রাণে পানি আসলো। যাই হোক, ঘাটে এসে দেখলাম যে একটা অ্যাম্বুলেন্স এসছে। আমি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তার সহকারী আছেন, তাদের সাথে কথা বলে জানলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে এসেছেন এবং এখন ফিরছেন এবং পাশের এলাকাতেই যাবেন। আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব ভাবলাম। রাত্রে গাড়ি পেতে ঝামেলা। যাই হোক, ঘাটে ফিরে আসলো এবং অ্যাম্বুলেন্স যথারীতি ফেরিতে উঠলো। ফেরিতে যানবাহন হিসেবে শুধু অ্যাম্বুলেন্স এবং সাথে 3 জন যাত্রী। ফেরি ছাড়লো রাত 10টা 20-এ। আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম। হঠাৎ ফেরি বন্ধ হয়ে গেল। আমরা মনে করলাম হয়তো যান্ত্রিক কোনো সমস্যা। ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম। ফেরির ইঞ্জিনের কাছে গেলাম, কেউ নেই। আমি ফেরির মাস্টার ব্রিজ যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আপনি অবশ্যই জানেন রাসেল ভাই যে ফেরির ড্রাইভার রুম একটু ওপরে হয় এবং সিঁড়ি দিয়ে উঠতে হয়। সিঁড়ির কাছে যেতেই ফেরি চলতে শুরু করলো এবং একদম মাঝ নদীতে ফেরি। তারপরও আমি সিঁড়ি দিয়ে উঠলাম ড্রাইভারের সাথে কথা বলবো বলে। আমি সিঁড়ি পেয়ে উপরে উঠে কি মনে করে নিচে তাকালাম। তাকিয়ে যা দেখলাম তা ভাবলে এখনো গা শিউরে ওঠে। নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স নেই এবং কোনো লোক নেই, পুরা ফেরি ফাঁকা। এটা দেখে আমি প্রচন্ড শক খাই। হ্যালুসিনেশন ভেবে ফেরির ড্রাইভার রুমের দরজা নক করি ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য। দরজা ভেতর থেকে আটকানো ছিল। 2-3 বার নক দেওয়ার পরেও ভেতরে দরজা খুলল না। সবচেয়ে অবাক করা বিষয় হলো ড্রাইভার কেবিনের ভেতরে কোনো মানুষ নেই এবং ফেরির স্টিয়ারিং হ্যান্ডেলটা একা একা ডানে বামে ঘুরছে। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম। তারপর আর কিছু মনে নেই, সেন্সলেস হয়ে যাই। যখন সেন্স ফেরে তখন দেখি আমি আমার নিজ বাসায়। তখন বিকাল 4টা, নিজের বিছানায় শুয়ে আছি। আমি এইভাবে কিভাবে আসলাম জিজ্ঞেস করতে আব্বু বলল আমি আসতে দেরি করায় আব্বু রাত 1টার দিকে বাসা থেকে বের হয় এবং বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডের দিকে রওনা দেয়। 2 কিলোমিটার পর আব্বুর মোবাইল একটা ফোন আসে। ফোন রিসিভ করতে ওই পাশ থেকে বলে, কাকা আপনি কোনো টেনশন নিয়েন না, আপনি আলামিন মসজিদের কাছে যান, ওইখানে মাসুদকে পাবেন। এইটুকু বলেই লাইনটা কেটে দিল। রিপ্লাই দেওয়ার কোনো সুযোগ ছিল না। বলে রাখা ভালো, আমার বাসা থেকে আলামিনের মসজিদের দূরত্ব 10 মিনিটের এবং ওইটার পাশ দিয়ে একটু আগে আব্বু এসেছেন, তখন তিনি কিছুই দেখেন। যাই হোক, আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন। এসে দেখলেন যে মসজিদের বাইরে জানাজার যে খাটটা রয়েছে সেখানে আমি হেলান দিয়ে বসে আছি এবং আমার ব্যাগে 2টা জানাজার খাটের মধ্যে আমার ব্যাগটা। এই অবস্থা দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তুলে এবং আমাকে ধরাধারি করে বাসায় নিয়ে আসে। 3-4 দিন পর আমি সুস্থ হই। যাই হোক, ঘটনার পর দিন রাতে আমি কি মনে করে যেন মানি ব্যাগ চেক করলাম, যেটা ঘটনার দিন রাতে আমার সাথে ছিল। আমি দেখলাম আমার মানি ব্যাগে অতিরিক্ত 200 টাকা। আমার স্পষ্ট মনে আছে আমি বরিশাল থেকে ভোলা রওনা দেওয়ার সময় 740 টাকা নিয়ে বের হয়েছিলাম। আমার কাছে এর বেশি টাকা ছিল না। 100 টাকার কোনো নোটই ছিল না। এখন 2টা 100 টাকার নোট যেগুলো আমি রেখে দিয়েছি। আব্বুর নাম্বারে ফোন দিয়ে আমাকে অবস্থান জানানো হলো। রিসিভার লিস্টে মানে যার যে নাম্বারটা যেটি তিনি জানিয়েছিলেন যে আমার অবস্থান কোথায়, রিসিভার লিস্টে রিসিভ করার লিস্টে সেই রিসিভড কলে ওইখানে যে নাম্বারগুলো রয়েছে তার মধ্যে তার নাম্বারটি ছিল না। আরো একটা অবাক করা বিষয় পরে খোঁজ নিয়ে জানতে পারলাম ওই দিন রাতে ফেরি বন্ধ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি ফেরি বন্ধ থাকে আমি বাসায় কিভাবে আসলাম? ফেরিঘাট থেকে আমার বাসার দূরত্ব 109 কিলোমিটার। ওই দূরত্ব আমি কিভাবে অতিক্রম করলাম? পকেটে অতিরিক্ত টাকা কিভাবে আসলো? নৌকার মাঝি, বাসের ব্যাগ, কন্ডাক্টর, ভাড়া না নেওয়া, চায়ের দোকান উধাও, চায়ের গ্লাস, কিছু মাথায় ঢুকছে না। যারা শুনছেন তারা যদি কিছু জানেন তবে জানাবেন। অনেকে হয়তো অবিশ্বাস করবেন, কিন্তু যার সাথে ঘটে শুধু সেই বোঝে। আপনি নিজেকে আমার জায়গায় ভাবেন। ভালো থাকবেন, দোয়া রইল। এই ঘটনার পরবর্তীতে আমার আর কিছু হয়নি। বর্তমানে আমি সুস্থ এবং স্বাভাবিক আছি। এত বড় মেইলটা পড়ার জন্য ধন্যবাদ। এই ছিল ঘটনা এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। অনেকদিন পরে আসলেন এবং আগে জিজ্ঞেস করি আপনি সুস্থ আছেন, আপনার শরীরের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ, এখন অনেক বেটার আগের থেকে, এই জন্য আসতে পেরেছি। আচ্ছা, যাই হোক রাসেল ভাই, প্রথম কাহিনীটা শুরু করি। আচ্ছা, এই কাহিনীটা আমাকে শেয়ার করছে রিপুল। এটা ওদের গ্রামের বাড়ির একটা ঘটনা। সো এবং এটা আপনার গ্রামের নদীর ঘটনা, জল পিশাচের যদি বলে থাকি আমি সেরকম। যাই হোক, ওদের গ্রামে একজন মাঝি ছিল একসময়। মাঝি একসময় মানে কি, মানে ছিল আর কি, নট লং এগো। তো মাঝি রাতের বেলা মাছ ধরতো। ওদের বাড়িটা হচ্ছে বরিশাল এবং আপনার খুলনার কাছাকাছি একটা জায়গায়, যেখানে নাকি অনেক নদী এবং কিছুটা ওই যে আপনার সুন্দরবনের পাশের নদীগুলো পড়ে আর কি। যাই হোক, সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে যেত নদীতে। তার কাজই ছিল হচ্ছে আপনার মানে শেষ রাতের দিকে সে মাছ ধরতে যেত। ওই সময় নাকি অনেক মাছ ধরা পড়তো আর কি।
একদিন সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে গেছে, তো তার সাথে তার ছেলে ছিল। ছেলের বয়স খুব বেশি না, আচ্ছা, ওর বয়স 11-12 বছর, কিশোর বয়সী একটা ছেলে। তো ওকে রেখেছে আপনার ওই নৌকার ভেতরটা ছই ছিল, ছইয়ের ভেতরে, এবং তারা মাছ ধরে ধরে নৌকার পাটাতনে জমাতো আর কি। আচ্ছা, এখান থেকে সে ধরে যতটুকু উঠতো তার মাছ, সেটা সে টেনে নিয়ে আসতো, এনে ছেলেকে দিত, ছেলে নিয়ে সেটা ওই পাটাতনে রাখতো, এরকম ভাবে আর কি। আচ্ছা, তো রাতে যখন তারা বের হয়, ইউজুয়াল যে জায়গাগুলোতে তারা মাছ ধরে সেখানে আরো কিছু নৌকা আছে, এবং জাল ফেলছে, দেখে যে জালে মাছ খুব একটা উঠছে না আর কি। আচ্ছা, বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর যেই ইউজুয়াল হারে মাছটা আসছে সেরকম না। তো সে দেখে যে বাকি নৌকাগুলোতেও মনে হয় খুব একটা প্রোগ্রেস নাই, কারণ তারা বুঝতে পারে নিজেদের ভেতরে কিছু সাংকেতিক কমিউনিকেশন করে নিজেরা। তো এরকম সময় সে চিন্তা করে যে আমি একটু সাইডে চলে যাই, শাখা দিয়ে একটু সামনে যেয়ে দেখি কোনো হয় নাকি, অ্যাডভান্সমেন্ট হয় কিনা। আচ্ছা, যদিও এটা খুব রিস্কি, ওইসব এলাকায় মানে এরকম রাতের বেলা সাধারণত যায় না, শাখাতে ঢুকেই না মানুষ, শাখা নদী। আচ্ছা, তো যাই হোক, সে আপনার শাখা নদীর দিকেই চলে যায়। তো নিজে নিজে একটা ট্র্যাক রাখে যে আমি এরকম ভাবে ব্যাক করবো। ওদের কাছে কিন্তু আসলে কম্পাস টম্পাস কিছু নেই রাস্তা। আচ্ছা, আর ওইসব অঞ্চলে নাকি এই শাখা নদীতে ঢুকে গেলে কখনো যদি হারিয়ে যায় তাহলে নাকি বের হওয়া খুব কঠিন। আচ্ছা, যারা লোকাল তাদের জন্যই কঠিন, আর নতুন কেউ তো হয়তো আপনার পারবেই না। যাই হোক, সে যায়, শাখা নদীতে ঢুকে যায়, ঢুকে যেতে থাকে দেখে যে মানে রাতের যে অন্ধকারটা সেটা আরো ঘনীভূত হয়ে গেছে আর কি। যেহেতু আশেপাশে গাছ টাছ, এই যে আপনার ব্যান্ডবুক টাইপের এইগুলো আর কি কলকাতা। তো যেতে যেতে একটা জায়গায় যায়, সে জায়গায় যে সে দেখে যে তার মানে জালের মধ্যে ভালো সে একটা ফিডব্যাক পাচ্ছে, এবং সে জাল তুলে দেখে প্রচুর মাছ, এবং সে তুলে ফেলে ছেলেকে ডাকে, ছেলে নিয়ে ওটা আপনার সরাই পেছনে নিয়ে যাচ্ছে। তো এরকম করতে করতে সে দেখে যে প্রচুর মাছ তার উঠে গেছে, সে আরো ভেতরে যাওয়ার সময় এক পর্যায়ে সে দেখে যে তার জালটা সে পাচ্ছে, তো দেখে যে জালের মধ্যে বেশ ভালো নড়াচড়া হচ্ছে, বুঝছে যে জাল বেশ ভারী হয়ে গেছে। তো সে সেটা টানা শুরু করে, টেনে গোটায় গোটায় একদম তুলে আনে, দেখে প্রচুর মাছ লাফাচ্ছে, এবং সে তখন তার ছেলেকে ডাকে, দেখে ছেলে পিছন থেকে আর আসতেছে। আচ্ছা, তার পাটাতনের ছেলে আর আসতেছে, কি ব্যাপার? ছেলেকে অনেকক্ষণ ডাকার পর এক পর্যায়ে ছেলে আসে, আসার পর ছেলেকে সে বলে যে আয় আমরা তুলি, এটা বেশ ভারী হয়ে গেছে। তো দেখে ছেলে তাকে সরাই দেয়, বলে আমি নিতেছি, তোমার লাগবে না। তো বলে ছেলে দেখে যে ছেলে একাই টেনে আপনার জালটাকে তুলে ফেলবে। তো এতটুকু ছেলে ওর এত শক্তি কেমন আছে? বলে বাবা তুই তো অনেক বল হয়ে গেছে, তোর তুই এত মাছ কেমনে তুলতেছে, এত শক্তি। ছেলে কোনো উত্তর না দিয়ে জালটা ভিতরে তুলে নেয়, এবং দেখে যে যেখানে মাছ যা ছিল ওখানে আনলোড করার সব আনলোড করে আবার তাকে জালটা খুব দ্রুতই ফিরিয়ে দেয়। তো সে জালটা নিয়ে যায়, ছেলে ভেতরে বসা, এবং সে আবার জাল ফেলে। তো সে একসময় খেয়াল করে দেখে, তার হঠাৎ করে খেয়াল হয় যে সে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপনার একটা মানে সৈকত টাইপের কাইন্ড অফ, লাইক নদীর একটা সাইডে, সেখানে কোনো গাছগাছালি নেই, মানে পানি বাড়ি খাচ্ছে আর কি, সৈকতে যেরকম খায়, এবং বেশ ফাঁকা একটা জায়গা, এরকম একটা জায়গা। সবাই তাকায় থাকে, এরকম তো মানে দুই পাশে তো এরকম নামার জায়গা এরকম ভাবে নাই, মানে হঠাৎ নামলে একটা পাড় বা ওঠার মতো জায়গা, কিছু গাছ টাছ থাকে, বাট এটা হচ্ছে সৈকতটাই। তো মনে করে এই জায়গায় এরকম ভাবে আসছে জিনিসটা তার কাছে একটু বেখাপ্পা লাগে আর কি। আচ্ছা, তো সে এর মধ্যে আপনার পিছনে ছেলেকে ডাকতে থাকে যে জাল মনে হয় আবার উঠাইতে হবে, এসে আয়, এখন ছেলের আসে। উনি খেয়াল করে হঠাৎ শব্দ পায় ভিতরে, মানে শব্দ হচ্ছে কেমন খ্যাস 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 এরকম একটা শব্দ। তো উনি ভেতরে যায়, শরীর ভিতরে আচ্ছন্দ করে, ফার্স্টে একটা ই ছিল কুপি টাইপের ছিল, ওটা নিবানো। উনি দেখে মানে মনে হচ্ছে মানুষের প্রেজেন্স আছে, বাট একজন না, একাধিক। আচ্ছা, প্রথম ওনার মুখের মধ্যে থপ করে ওঠে, মনে করে ডাকাত কিছু নাকি। তো তারপর দেখে ডাকাত না, কেমন একটা বাজে একটা গন্ধ টাইপের এরকম। তো উনি বেশ ভয় পেয়ে যায় যে ঘটনাটা কি, ছেলের নাম ধরে ডাকে দেয়, ছেলে না, এবং মনে হচ্ছে 2-3 জন আছে এরকম। তো উনি কি করে, ওনার ইসের থেকে দেশলাই ছিল ম্যাচ বের করে জ্বালায় এক নজর দেখে উনি মানে বুকের মধ্যে একটা বিশাল ধাক্কা খেয়ে যায়। উনি দেখে যে ওনার ছেলে পড়ে আছে এক পাশে, এবং 2-3 জন মেয়ে মানুষ বসা, তাদের মানে দেখতে খুব বিট ঘুটে টাইপের চেহারা, চুলগুলো বড় বড় ভিজা ভিজা, এবং কানটা ডিফারেন্ট, মুখে বড় দাঁত, এবং তারা মনে হচ্ছে মাছ খাচ্ছে, এরকম একটা সিন। তো উনি কাঠি ফেলে দিয়ে উনি ভয় লাফ দিয়ে বের হয়ে আসে। তো ওই পাশ থেকে ওনাকে ফ্যাস ফ্যাস করে কি জানি বলে, কথাগুলো অনেক দুর্বোধ্য ওনার কাছে লাগে, এবং উনি তখন আর কোনো উপায় দেখেন না যখন থেকে মানে ওখান থেকে কি করবে, ওরা কত বিহ্বল হয়েছে সে। তো ওখানে বসে থেকে কিছুক্ষণ দোয়া পড়তে পড়তে আস্তে আসে, এসে দেখে যে ওখানে আবার ছুঁয়ের ভেতর ঢুকে আবার ম্যাচ জ্বালে, দেখে কেউ নাই। উনি যেটা করে, উনি তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করার চেষ্টা করে, নৌকাটা ঘুরে ওনার ছেলের দিকেও ওনার মনে হয় ছেলেকে পড়ে থাকতে দেখছে এক পাশে। উনি কোনো মতে নৌকা ঘুরে মানে যেভাবে পারছে আর কি ওখান থেকে সরায় বের হয়ে আসছে, মূল যে জায়গাটা ওখানে চলে আসছে। এসে উনি মেন নদীতে যখন আসছে, দূর থেকে আরো নৌকা দেখছেন, উনি ঢুকেদের মধ্যে আলো ফুটছে, ভোর হয়ে যাচ্ছে। এই সময় উনি ছেলেকে তখন নদীর পানি দিয়ে উঠায় আর কি, মুখে বাঁধতে কি এক বলে যে, ছেলেকে জিজ্ঞেস করে কি হয়েছে, ছেলে ঠিক মতো উত্তর তো পায় না, পরে বলে যে আমি মাছ নিতেছিলাম, আমাকে মানে কয়েকটা আমি একসময় আমার সেন্স হারাই ফেলছি, মানে ছেলেটা বলে যে আমার হুঁশ নাই, আমাকে এরকম
এরকম কয়েকটা মহিলা এসে মানে মাছ আনতে বলে, আর আমি ওই মাছ এনে দিছি এবং আমি দেখছি তারা মাছ খায় এবং এক সময় আমাকে মানে ঘুম পাড়ায় দিচ্ছে, আমি ঘুমায় গেছি। তো উনি এই সিনটা দেখে উনি একবার চিন্তা করে জেলেদের সবার সাথে বলবে, বাট উনি সবার কাছে বলে না, ব্যাক করে আসে এবং উনি দেখে যে ওনার যে পরিমাণ মাছ ধরছিল তার বেশিরভাগই নাই, সামান্য কিছু মাছ ওখানে আছে। এমন না যে অনেক মাছকে ফেলে রাখছে অংশ এরকম কিছু উনি পায় না, রেসিডিউ পায় না, বাট কিছু মাছ পায়। তো উনি ব্যাক করে আসার পরে উনি যখন আসেন তো উনি ঘটনা কাউকে না বলে, তবে ওনার এক পরিচিত বন্ধু ছিল এক সময় ছোটকালে ওনাদের সাথে যখন প্রাইমারি স্কুল ছোট পড়তো তখনকার সময়, বাট সে পরে শহরে যায় আর কি ডিফারেন্ট জব টপ করে, তাকে উনি শেয়ার করে একদিন কথায় কথা যে আমি তো এরকম গেছিলাম। এসে যার সাথে শেয়ার করে সে ঘটনাটা শুনে শুনে তার সাথে খুব আগ্রহ নিয়ে শুনে। এরপরে ধরেন কয়েক মাস পার হয়ে গেছে, কোনো খবর নেই। উনি নর্মালি যথারীতি মাছ ধরে ওনার মতো, কম আসুক বেশি আসুক ওই দিকে আর যায় না উনি। একদিন ওনার বাসায় ওই লোকটা এসে হাজির হয় আর কি, যে ওই যে যাকে কাহিনী বলছি তার সাথে আরেকজন লোক বেশ একটু ডিফারেন্ট টাইপের, হাতে অনেক আংটি টাংটি পরা, যে এরকম মানে এই দেখে একটু ডিফারেন্ট মনে হয়, কালো কুর্তা পরা এসে। তো বলে যে কি ব্যাপার, বলে যে আমার একটা ফ্রেন্ড তোমার সাথে কথা আছে। ওনায় নিয়ে যায় বাজারে, নিয়ে চাটা খাওয়ায়, বলে যে তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাবো আমাদেরকে, তুমি যে একটা জায়গায় গেছিলে এরকম এসে। না আমি এই জায়গায় যেতে পারবো না, আমার ভয় লাগে, ওইটা ওরকম পুজোর জায়গায় সেখান মানে ওখানে পিছাচ আছে, পেতনি আছে। বলে না ওই জায়গায় নিয়ে যাও, তোমার ভালো টাকা দিবে, তুমি যে মাছ ধরবা তোমার মাছ ধরা 2-3 দিনের মাছ ধরার টাকা তোমার এমনি এসে যাবে। তো উনি ফার্স্টে না করার পরও এক সময় তার একটু লোভ হয় আর কি, যে নিয়ে যাই, যে বলবো যে আমাদেরকে নামাই দিবা, তোমার তেমন কোনো কাজ না, তুমি পরে সকালে এসে নিয়ে যাবা আমাদেরকে এখান থেকে। তো উনি বারবার চিন্তা করার পরে একবার সে বলে যে আচ্ছা ঠিক আছে নিয়ে যাই। তো উনি ওই লোকটাকে আর তার সাথে বন্ধুকে, তো বন্ধুটা ওই পাড়ে এসে তাকে নৌকা উঠানো পর্যন্তই ছিল, সে আর সাথে যাবে না, কিন্তু ওই লোকটা তার সাথে আছে, সে গেছে। সে বলছে যে আমাকে নিয়ে চলো এবং তুমি আমাকে যে ওখানে নামাই দিবা এবং তুমি পরে আমাকে দিনের বেলা ওখান থেকে নিয়ে আসবে, তোমার ওখানে থাকার দরকার নেই। তো উনি যখন রওনা দেয় ওখান থেকে, তো জাস্ট বেশ কিছু দিনের মাছ ধরার কিছু নাই, ওনার ছেলেকেও সাথে নেয়নি, উনি একা ওই লোকটাকে নির্মল দিয়েছে। তো লোকটা নিয়ে যাচ্ছে নৌকাতে, তো লোকটা ওনাকে খুঁটিনাটি জিজ্ঞেস করতেছে যে এখানে আর কি দেখছো, নয়তো তোমাকে স্পেশালি কি বলছে, মানে তোমাকে ওখানে কি কোনো এমন কথা বলছে যেটা তোমার মনে আছে? হ্যাঁ, বলে না আমার কিছু মনে নাই, এদের কথা আমি কিছু বুঝি নাই, তবে আমি এতটুকু বুঝতে পারছি আসিস না, এই ধরনের কিছু একটা বলছে। তো এরকম কিছু একটা বলে, তোমার চিন্তা নাই, তুমি আমাকে নিয়ে যাও। সেই বলে ওই লোককে উনি নিয়ে গেছে এবং খুঁজে খুঁজে শেষ পর্যন্ত সে ওই জায়গাটা পায়। এবং যখন সে ওই জায়গায় ঢুকে মানে কাছাকাছি আসে, তখনই সে একটা পরিবর্তন লক্ষ্য করে ওই জায়গায়। ইটস লাইক মানে আবহাওয়াটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে হঠাৎ করে মানুষজন জেগে উঠে এরকম করে তাকায়, এরকম একটা পরিবেশ। তো ওই মাঝি লোকটা খুব ভয় পায়, ভয় পাওয়ার পরও সে আস্তে 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 করে নিয়ে যায় যে ওই যে লোককে ওখানে নামায়। তো ওই লোকটা তার সাথে একটা পোটলার মতো ব্যাগের মতো নিয়ে আসছে, এসে ওখানে তাকে নামায় ওখানে থামায় বলে যে তুমি চলে যাও, তোমার আশা লাগবে না। তবে মাঝি খুব কিউরিয়াস ছিল, সে মনে করে ঘটনাটা কি, মানে মানে এইখানে আসছে কি করতে আসছে লোকটা, এদের মাথায় অনেক কোয়েশ্চেন আসে। যাই হোক, সে মানে যখন নাকি ওকে নামায় দিয়ে তার চলে যাওয়ার কথা, সে তাকে টাকাও দিয়ে দিছে, সে চলে আসতেছে। এসে অনেকখানি আসার পরে মানে সে মনে করছে যে আমি যখন আসছি ফ্রি চলে যাবো, কেন মাছ পাইছিলাম, মাছ ধরি। সে নিজে জাল পেতে পেতে মাছ ধরতেছে আর বসে বসে ওখানে টুকিটাকি মানে ওখান থেকে একটু দূরে চলে এসে আসতেছে। তো একটা সময় সে শুনতে পায় দূরে, বেশ দূর থেকে মনে হচ্ছে মানে চিৎকারের শব্দ। বেশ যখন চিৎকারের শব্দগুলো পায় তার কাছে মনে হয় যে কি হচ্ছে, কেউ মানে এখানে তো মানুষ থাকার কথা না, জঙ্গলে মানুষের চিৎকার, মানে কিছু একটা হচ্ছে নাকি। হ্যাঁ, তো এরকম চিন্তা করে সে ইগনোর করে কয়েকবার। তারপরে সে চিন্তা করে যে না আমি যাই দেখি চিৎকার কি হয়েছে। এবং লোকটা যেতে বলছে, লোকটারও কি মানে একটা কিউরিয়াসিটিও তার মধ্যে ভর করে। তো সে আস্তে আস্তে করে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে এবং যখন সে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে তখন সে মানে কোলাহল টাইপের একটা শব্দ পায়, মানে মানে দুর্বোধ্য কোলাহল, যেটা নাকি আমরা সচরাচর কথা বলি, আমরা যেরকম কোলাহল করি সেরকম না, পশু পাখির কোলাহলের মতো না, বাট সাম সর্ট অফ কোলাহল। তো সে যখন কাছাকাছি আসে তার যে কুপি থাকে, কুপিটা তপ করে নিভে যায়, কুপি জল নামে বেশ বাতাস মিন্ডি একটা চলে এবং তার কুপি নিভে যায়। তখন সে একটু ভয় পায়, গা কাটা দিয়ে ওঠে তার এরকম জঙ্গলের মধ্যে, এবং সে ফিসফিসানি গুলো খুব বেড়ে যায়, মানে ইটস লাইক সাম সর্ট অফ, সে বলছে দুর্বোধ্য কোনো শব্দ আর কি। তো সে নৌকাটা যখন কাছাকাছি নিয়ে আসছে, ওই চরের কাছাকাছি যখন চলে আসে, দূর থেকে সে দেখে অনেকগুলো মানুষ উপর হয়ে যদি কিছু খায়, সেরকম একটা সিন, এরকম একটা সিন। তো
সে আরো কাছাকাছি যখন চলে আসে তখন কিন্তু ওই দিন ছিল চাঁদের রাত, মানে চাঁদ আছে আকাশে। আলোতে দেখে যে কিছু মানুষ বলা যাবে না, প্রাণী বানর টাইপেরও বলতে পারে, পিঠগুলো চকচক করতেছে, লাইক শাইনিং সারফেস পিঠে, লাইক যেমন মাছের পিঠ যেরকম থাকে এরকম আলো পড়ছে, চকচক করছে, এবং চুল আছে মাথায়। তারা উবুড় হয়ে কিছু খাচ্ছে এবং সে অনেক ভয় পায়। ভয় পেয়ে সে তাড়াতাড়ি আবার ফিরে চলে যাওয়ার চেষ্টা করে বৈঠা দিয়ে, পানিতে ঝপাস ঝপাস করে মানে জোরে বৈঠা মারা শুরু করে সে, এবং সে শব্দে ওই জিনিসগুলো ফিরে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে দেখে ওখানে কিছু নাই, সব চলে গেছে। এবং সে দেখতে পায় যে ওই যে চটটার মধ্যে পড়ে আছে কিছু একটা মানুষ টাইপের। তো সে আপনার ওই আবার সে ওই আপনার ভয়টাই করে আস্তে আস্তে কাছে যায়, কারণ তার মনে হয় যে ওখানে ওই মানুষটাই মনে হয় পড়ে আছে যাকে রেখে গেছে। তো তার মধ্যে একটা মানে মনুষ্যত্ব কাজ করে যে আমি একজনকে নিয়ে আসছি, সে যদি এখানে কোনো কিছু হয়, এবং তার মধ্যে কোনো একটা ভূত প্রেতের ব্যাপার এখন ঢুকে গেছে যে এখানে খারাপ কিছু আছে। তো সে আস্তে আস্তে আবার কাছে যায়, এবং কাছে যায় একসময় সে নৌকাটা ভিড়ায় সেখানে আস্তে করে নামে সে বাড়িতে। নেমে তার মনে হতে থাকে যে তাকে দেখতেছে কেউ খুব ইসে। তো সে আস্তে 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 কাছে যেয়ে দেখে যে ওই লোকটাই পড়ে আছে যাকে সে নিয়ে আসছে, এবং সে বেশ ক্ষত বিক্ষত টাইপের। তো সে তাকে করে কি আস্তে করে উঠাতে পারে না, টেনে চেষ্টা আনে নৌকার কাছে, কোনো মতো সে নৌকায় তুলে আবার নৌকা নিয়ে সে রওনা দেয়। তো নৌকা নিয়ে যখন চলে আসতেছে তখন সে দেখে যে ওই পাড়ের কাছে তার থেকে প্রায় 5-7 গজ দূরে ওখানে দাঁড়ায় ওরকম একটা মহিলা টাইপের, বলতেছে যে বাছাই নিয়ে গেলি রে, মানে জিনিসটা ওরকম গলায় বাট ফ্যাসা বলছে দুর্বোধ্য টাইপের, যে একে বাছাই নিয়ে গেলি তা আর কখন আসলে তোর 14 খানদান শেষ করে দেবে, মানে 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, এরকম কিছু একটা বলছে। তো সে মনে করেন আস্তে আস্তে নৌকা নিয়ে চলে আসে। তো ওই লোকটা বেশ ইনজোর্ড ছিল, বেশ মানে তার শরীরে বিভিন্ন জায়গায় খামচি খাবলানো, মাংস না এরকম অবস্থা ছিল। এবং সে যখন তাকে ফেরত নিয়ে আসে তখন অলরেডি অনেক গভীর মানে রাতের মানে প্রায় শেষ রাতের মতো হয়ে গেছে। কোনো মতো সে টেনে এনে সে ওই তার যে বন্ধুটা তাকে খুঁজে বের করে, তাকে নৌকায় রেখে খুঁজে বের করে, বলে যে তোমার যাকে নিয়ে গেছো তার এই অবস্থা, সে নৌকায় যে ঘটনা সংক্ষেপে বলে, সেও দৌড় দিয়ে আসে, এসে একে নিয়ে যায়। তো ওই লোকটাকে পরে কি অসুস্থ অবস্থায় গেছিল সেটা সে আর জানতে পারেনি, বাচ্চে কি মরছে বা কিছু একটা। তার বন্ধু তাকে বলছে যে তার এই যে এটা ছিল, সে ছিল একটা জ্যোতিষী বা জাদুকর, যে এই ধরনের ম্যাজিক করত। তো বলছে যে তুমি ভুল করে এমন কোথাও গেছিলে যেখানে মানুষ জলপরীর সাধনা করে, এমন কোথাও তুমি গেছিলে যেখানে জলপরী বা পানির পিশাচ বা যেটাই বলে সেটা ওই জায়গায় থাকে। তুমি একটা জায়গা খুঁজে পাইছিলে এবং ও গেছিল সেখানে, সেটা করতে পার, সে ওইটাকে কন্ট্রোল করতে পারেনি, বা সে যে সাধনা করতে গেছিল সেটা সে করতে পারেনি, এই কারণে তার কি অবস্থা। তো সে জিজ্ঞেস করে সে কি বেঁচে আছে, এটার উত্তর তার বন্ধু তাকে দেয়নি। আচ্ছা এটা আচ্ছা ছোট করে কাহিনী বলতে গেলে তো মানে ছোট হয়ে যায়, তার দরকার নাই, তাহলে আমার মনে হয় যে বড় করেই বল, যতটুকু আমরা শুনতে পারি আর কি। এই কাহিনীটা হচ্ছে রাসেল ভাই, এটা হচ্ছে আপনার আমি আমার নিজের কাহিনী খুব কমই শেয়ার করি বুঝতে ভেবে, এটা আর একটা নিজেরই কাহিনী। এন্ড দ্যাট ওয়াজ আমি যখন আরো ছোট ছিলাম স্কুল লাইফে, লাইক এসএসসি পরীক্ষা ওই সময়টা, যাক আমার এক ফ্রেন্ড ছিল আর কি, ওর নাম বলবো না, মানে কোন একটা সংগত কারণে ওর নাম বলবো না। যাক ওদের বাসাটা ছিল বেশ হন্টেড বলতে মানে যেটাকে বলা হয় এখন তো কথায় কথা হন্টেড বলা হয়, ইটস নট লাইক হন্টেড, বাসাটা ছিল পুরো বাড়ি টাইপের, বাসার সাথে বিভিন্ন রকম ইতিহাস জড়িত। হ্যাঁ, যে একসময় শুনতাম যে ওর পরে শুনেছি ওর বাবা জিন পালতো, এবং আরো অনেক কিছু ওদের বাসায় আছে, ঠিক আছে। সো ও বারবার বলতো এসব কথা আমাদের, আর আমি ছোটকাল থেকে একটু বেশি একটু সাহসী আর কিউরিয়াস ছিলাম, জিনিসগুলো আসলে খুব কিউরিয়াসিটি হতো, এবং একটু ডান পিটে ছিলাম তখন থেকে, ওই যে হঠাৎ বন্ধুর বাসায় আউটিং করতাম আমরা। তো যাই হোক ওর বাসায় এরকম একদিন ও বললো যে আমার বাসায় থাক, দেখ কি হয়। অনেক রাত কাটিয়েছে, এর মধ্যে একটা রাতের ঘটনা। তো ও যে বর্ণনাগুলো দিত, তো যে ওদের ছাদে নাকি এরকম আপনার ইট পড়ে, বেশ বড় বড় ইটের খোয়া মারে প্রায়, এবং দেখা যায় মানুষ হাঁটতেছে, অনেক সময় দেখা যায় বাচ্চা ক্রল করতেছে ছাদের উপরে, হ্যাঁ এরকম জিনিসপত্র। যাই হোক ওর বাসায় যাওয়ার পর ওর সাথে থেকে আমি আইসোলেটেড হওয়ার চেষ্টা করতাম ওই সময়টা, বাসাটাকে ঘুরে দেখার জন্য, কারণ বাসাটা বেশ বড় একটা বাসা, এবং মোহাম্মদপুরের কোন একটা অঞ্চলে। হ্যাঁ, তো বাসার পিছনেও আবার একটা জায়গা আছে। যাই হোক আমি এরকম আপনার একদিন ওদের বাসায় গেলাম। তো ওই দিন আপনার বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হয়ে মানে বৃষ্টি তখন ছেড়ে গেছে, হালকা হালকা আপনার পড়তেছে আর কি, মাঝে মাঝে বৃষ্টি। তো এরকম সময় আমরা 3 জন ফ্রেন্ড ছিলাম, ও ঘরের ভিতর চলে গেল, আর আমার সাথে যে ফ্রেন্ড ছিল সে বাসার থেকে আপনার পারমিশন নিয়ে আসতে গেল যে ও থাকবে এখানে। তো এরকম সময় আমি জাস্ট ওর বাসার থেকে বের হয়ে ওই ওদের যে সিঁড়িটা আর কি, সিঁড়িটা পুরো কমপ্লিট সিঁড়ি না আর কি, আপনার তখন পর্যন্ত জাস্ট এখনো মানে মোজাইক টোজাইক করা হয়নি আর কি উপরের দিকে।
ওখানে আমি অর্ধেক উঠে আমি বসে আছি আপনার ইসে, জাস্ট বসে আছি, কারণ তখনকার সময় সেলফোন টেলফোন আসেনি তখন। তো এরকম সময় হঠাৎ করে আমি শুনলাম যে আমার মাথার উপর যে টিনের চালটা আছে, সিঁড়ি ঘরের ছাদটা, সেখানে ঢাম করে শব্দ হলো, মানে সামথিং লাইক একটা ডাব বা কিছু যদি ফেলে। আমি এখন চিন্তা করলাম যে নারকেল গাছ আছে, বাট ওই নারকেল গাছে নারকেল তখন খুব একটা ধরে না, আর ওটা দূরে, এখান থেকে এত দূরে নারকেল পড়ার কথা না। যখন আমি এটা চিন্তা করতেছি ওই সময় আরেকটা পড়লো ধাম করে, এবং মানে ভেরি লাউড সাউন্ড, এবং ওই শব্দে আসলে বাসার ভিতর থেকে কেউ বেরোলো না। আমি আস্তে করে তাকায় দেখলাম যে সিঁড়ির গড়ে যে দরজাটা, সেটা আপনার একটা টিনের দরজা ছিল, টিনে কাঠের ফ্রেম করে টিনের দরজা আর কি, ওইটা ঠাম ঠাম করে বাড়ি খাচ্ছে। ওখানে তালা মারার কথা, তালা নেই কোনো। তো আমি হেঁটে হেঁটে ওই দরজার কাছে গেলাম, দেখলাম বাতাস ছুটছে, হয়তো ওই বৃষ্টির সাথে আর কি ঝড় টড় আসছে কিছু একটা। আমি আস্তে ছাদে ঢুকলাম, দেখলাম যে বেশ বাতাস বইছে। তো ছাদটা ছিল এরকম রাসেল ভাই, বাম দিকে একটা অংশ ছাদে, ডান দিকে আরেকটা অংশ, দুই পাশে দুই অংশে ছাদ। তা আমি বাম দিকে বেশি, মানে দুই জায়গায় দুই রকমের দুর্নাম আছে ছাদের। বাম দিকে আমি দেখলাম যে গাছ টাছ তো পিছনে, আমি ওদিকে না যে, যদিও তখন আর একটু ছোট ছিলাম, কৈশোরে সাহসটা একটু কমই ছিল এখনকার তুলনায়। আমি ডান দিকে হেঁটে গেলাম সামনের দিকে, যেখানে একটু ওপেন স্পেস। আমি যখন যাচ্ছি তখন আমার হঠাৎ মনে হলো যে ওই পিছনে মানুষজন কয়েকজন আছে এবং মানে কথা বলতেছে। আমি শুনলাম ফ্রেন্ডরা ফাইজলামি করতেছে নাকি, আরো দুই চারজন আসছে নাকি। তা আমি বললাম কি, ঘুরে ওদিকে গেলাম, যে আস্তে 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 করে উকি দিয়ে এই গাছের নিচে গেলাম। মনে হলো গাছের নিচে কেউ দাঁড়ায় আছে। ঠিক আমি যখন কাছে গেছি রাসেল ভাই, মনে হলো যে ফট করে বাতাসে মিলাই গেল এবং কিছুই নেই। তখন কিন্তু আমার গায়ের লোমগুলো পুরো শির হয়ে দাঁড়ায় গেল। এবং আমি যখন তাড়াতাড়ি আবার নেমে গেলাম ওখান থেকে, নেমে যায় তখন আমার পিছনে কিন্তু দরজাটা দাম করে বন্ধ হয়ে গেছে, ওই যে টিনের দরজাটা বাড়ি খেয়ে বন্ধ হয়ে গেছে। এবং আমি শব্দ পাচ্ছি নিচের যে সিঁড়ি দিয়ে কেউ ধুপ ধুপ করে নেমে যাচ্ছে দৌড়ায়, মানে এজ ইফ লাইক কেউ উপরে ছিল, দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল নিচে। এবং মানে এই ঘটনার পুরো বলতে গেলে অনেক সময় লাগবে রাসেল ভাই, আমি এতটুকু শেষ করে দেবো এটার। না না বলেন, একটু বলেন, একটু টাইম আছে। আচ্ছা যাক, তো আমি ওখান থেকে নেমে আসলাম, এসে ওই ফ্রেন্ডকে খুঁজলাম, ঠিক বললো, পরে বের করলাম, বললাম তোর বাসায় এরকম শব্দ পেয়েছে। ও বলে যে থাক দেখ আরো কিছু পাস নাকি, এরকম কিছু হয় নাকি দেখ, এরকম মানে জিনিসপত্র প্রায় শুনি। তো আমি ওখান থেকে নামছি, নেমে আপনার ওদের বাসার নিশ্চয় একটা হসপিটাল ছিল, খুব ছোট হাসপাতাল পর্যন্ত, মানে 7-8 কাটা জায়গার উপর কতটুকু হতে পারে। তো নেমে ওখান থেকে আসলাম, এসে হেঁটে সামনে গেলাম, সামনে যে দেখি সব বন্ধ হয়ে গেছে। আবার যখন ব্যাক করে আসতেছি তখন মনে হচ্ছে ঠিক ওদের বাসার বাম দিক দিয়ে ঢুকে সিঁড়ি ঘরে ডান দিকে পেছনের দিকে চলে, ওই জায়গায় মনে হচ্ছে যে মানুষ গুজগুজ করতেছে কিছু, কয়েকজন মানুষ একসাথে বসে কথা বললে ই করলে যেরকম হয়। এবং আমি কিছুক্ষণ দাঁড়ায় থেকে চিন্তা করলাম যে আমি কি যাবো দেখতে আসলেই কেউ আছে, বা আমি আমার মাথায় মাঝে মাঝে কাজ করতেছিল আমাদের 2-3 জন দুষ্ট বন্ধু আছে যে ওরা ওখানে বসে আছে ভয় দেখানোর জন্য। আমি এক পর্যায়ে সাহস করে না গেলাম দেখতে, যে তো যখন ডান পাশে বাম পাশে তো কয়েকটা ঘর ছিল ভাড়া দেওয়ার জন্য, ওগুলাতে ভাড়াটিয়া নেই, ঘরগুলো পার হচ্ছে, তখন আমার ভয় লাগলো, কারণ আমি দেখলাম জানলা দিয়ে দেখতেছি ঘরের ভিতরে পুরো ফাঁকা, পুরো ফাঁকা। এবং সামনে যাচ্ছি গুজগুজ শব্দ শুনতেছি, 2-3টা রুম পার হয়ে যখন পিছনে চলে আসলাম, ওখানে গাছ ছিল কয়েকটা, ওখানে এসে দেখি যে কেউ নাই, পুরাই ফাঁকা। এবং আমি জানতাম ওখানে 2টা কবর আছে আমার ফ্রেন্ডের, মানে 2টা ভাই ছিল ছোট, কবর ওখানেই দেওয়া হয়েছে। ওকে, হ্যাঁ, তো সেখানে সাথে হয়তো এটার কোনো একটা কানেকশন আছে। এবং মানে আমি যখন ওই জায়গায় এসে জায়গাটা দেখলাম, তখন আমার গায়ের উপর শিশির একটা মানে অনুভূতি হয়ে গেল যে কিছু একটা মানে সামথিং ইজ রং। এবং ওই অনুভূতিটা আসলে ব্যাখ্যা করার মতো না আছে। কোনোভাবে আমি ব্যাক করে আসছি, মানে ওখান থেকে আস্তে 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 উঠে ওখানে চলে আসলাম। আমি কয়েকটা জিনিস ডিসকাস করতে চাচ্ছিলাম, যে কমন কিছু জিনিস আসলে ভাই, যে ভয় পাওয়ার ব্যাপারে, যে ছাদ বাড়ি এগুলা কিন্তু মানে ইটস লাইক এ নর্মাল থিং। ছাদ মানেই মানে কিন্তু যে কোনো মানে পুরো ছাদ হওয়া লাগবে না, যে কোনো ছাদের মধ্যেই অনেক কিছু থাকে। রাতের বেলা মানুষ কিছু কিছু সময় আছে অ্যাভয়েড করতে হয় ছাদগুলো। এই ভূত এফএম থেকে ফেরার সময় আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি এরকম। একদিন যেমন গাড়ি দিয়ে ব্যাক করে আসছি, ঠিক নজরুল ইসলাম রোডের কাছ থেকে মনে হলো 20 থেকে 25টা কুকুর গাড়ির পিছনে আসলো, এবং আমি একা ছিলাম গাড়িতে। এবং আমি যখন গাড়ির থেকে নামতেছি, কুকুরগুলো সার্কেল করা গাড়িটাকে। আপনাদের যে ড্রাইভার ছিল তখন, সে বলতেছে যে আমি কি দাঁড়াবো আপনার কুকুর যদি ধরে? তাই আমি বলছি না, আপনি যান। আমি খুব ভয় পাচ্ছি। তারপর আমি বাসায় ঢুকছি, ও চলে গেছে। আমি গ্যারেজে যতক্ষণ দাঁড়াইছিলাম, প্রত্যেকটা 10-15টা কুকুর ওখানে দাঁড়ায় ঘেউ ঘেউ করতেছে, কুকু করতেছে। মানে সিম্পলি আমি বাসায় এসে গোসল করে দোয়া পড়ছি, এবং তারপর আমার জিনিসটা এরকম হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংকস ফর কামিং। এবং আমরা সরাসরি একটা বিজ্ঞাপন বিরতিতে চলে যাবো। এবং আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ঈসা মোহাম্মদ তৌকির আজওয়ার, এসেছি মিরপুর 1 থেকে। তো ঘটনাটা মিরপুর 1-এরই। তো ঘটনাটা আমি আমার দুলা ভাইয়ের কাছ থেকে শুনেছি, ওনার নাম তানভীর। তো ঘটনাটা চলে যাচ্ছে রাসেল ভাই। জি। তো ঘটনা হচ্ছে, ওনারা যে বাড়িটাতে উঠেছিল, তো
তো ওই বাড়িতেই ঘটনাগুলো ঘটছে। ঘটনাগুলো হচ্ছে এরকম যে মানে রাতের দিকেই আর কি, আপনার বেশি রাত না, যেমন 10টা বা 10:30 9:30 এরকম দিকে মানে রুমের মধ্যে দুই পাশ থেকে দুই প্রান্ত থেকে কেউ আসা যাওয়া করতেছে এরকম বোঝা যায় আর কি। এবং মাঝে মাঝে ফিস 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 শব্দ শোনা যায়। তো আচ্ছা। কেউ যদি মানে ইয়া বলে কে বা এরকম কোনো আওয়াজ করলে মানে ওই ফিস ফিসানি শব্দটা বন্ধ হয়ে যায়। তো এরপর খুব মানে পচা মাছের একটা গন্ধ পাওয়া যায়। তো এরকমই একদিনের ঘটনা, আমার দুলাভাই রুমের মধ্যে শুয়েছিল, তো দেখতেছে রুমের মধ্যে কে জানি ফিস 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 করে কথা বলতেছে। তো দিন ছিল জ্যোৎস্না রাত, তো জানলা দিয়ে আলো আসতেছিল, রুমের লাইট অফ। তো আমার দুলাভাই বলে কে, তো কে বলে এরকম একটা আওয়াজ দেওয়ার পরে তো উনি দেখতেছে আর কি যে একটা অবয়ব। তো উনি যেটা গেস করছে সেটা হচ্ছে যে একটা মেয়ের অবয়ব। তো মেয়েটা বাথরুমের দরজাটা খুলে বাথরুমের যে ভেন্টিলেটরটা আছে ওটা দিয়ে বের হয়ে চলে গেল। তো এরকমই ঘটনাগুলো প্রায় প্রতিনিয়ত ঘটে। তো এর মধ্যে যেটা হয় সে যে আমার দুলাভাইয়ের ওই বিল্ডিং এ থাকে কিন্তু শিফট করে 3 তলায়। তো 3 তলাতেও মানে এরকম উইয়ার্ড ঘটনা ঘটে যেটা মানে এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার 4 মাস আগের ঘটনা। আমার আব্বুর মানে একটা অপারেশনের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আসে। তো তিনি মানে রেস্ট করতেছিল, মানে ঘুমাচ্ছিল না আর কি, রেস্ট করতেছিল। তো জানলাটা খোলা ছিল বিছানা। তো হঠাৎ তার মনে হলো কে যেন তার গালে একটা হাত দিয়ে স্পর্শ করছে এবং তিনি মানে তাকায় দেখে যে কেউ নাই। তো ইনি এটা শেয়ার করে, তো শেয়ার করার পরে বলে যে এরকম ঘটনা মানে প্রতিনিয়ত হয়। এর মধ্যে যেগুলো হয় সেগুলো হচ্ছে যে হঠাৎ আগরবাতি খুব গন্ধ পাওয়া যায়, তারপরে ফিসফিসানি শব্দ হয়, স্মেল পাওয়া যায় আতরের। তো এই হচ্ছে আমার ঘটনা। তো রাসেল ভাই এটা মানে ওই এলাকাটাতে মানে কয়েকটা বিল্ডিং এ এরকম ঘটনাগুলো ঘটে। তো আজকে যেহেতু সময় খুব কম, আমি সময় আপনার জন্য কম না, সময় আমাদের ফার্স্ট আওয়ারে কম ছিল। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি, আমাদের আরো একজন অতিথি আছে।